সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। অ্যাসাইনমেন্ট ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি অশোক রঞ্জন আচার্য, সিনিয়র শিক্ষক, দীননাথ ইনস্টিটিউশন, সাতকাপুর সরকারি মডেল হাই স্কুল, বাহুবল, হবিগঞ্জ। ইতিমধ্যে তোমরা নিশ্চয়ই 2 সপ্তাহের অ্যাসাইনমেন্ট জমা দিয়ে দিয়েছো এবং এখন 3য় সপ্তাহের অ্যাসাইনমেন্ট শুরু হবে। তো আজকে আমি নবম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের উপর অ্যাসাইনমেন্ট 2 নিয়ে আলোচনা করব। সবাই বিজ্ঞান বই, খাতা এবং কলম নিয়ে পাঠে অংশগ্রহণ করো। বিজ্ঞান এটা একটা আবশ্যিক বিষয়, যেহেতু বিশেষ করে মানবিক এবং বাণিজ্য বিভাগের জন্যে। তাহলে বিজ্ঞান বইটা আসলে ভালো করে মনোযোগ দিয়ে আগে পড়তে হবে। তোমরা দেখো, বই কিন্তু আমাদের মূল যে উপকরণ, ঠিক আছে? এই বিজ্ঞান বইটা নবম দশম শ্রেণীর বিজ্ঞানের তোমাদের জন্য নির্ধারিত এই যে অ্যাসাইনমেন্টটা 2, এটা হচ্ছে 6ষ্ঠ অধ্যায় পলিমার। 6ষ্ঠ অধ্যায় পলিমার থেকে তোমাদের অ্যাসাইনমেন্টটা নির্বাচন করা হয়েছে এবং তোমরা কাগজটা হাতে নিলে পরে দেখবা তোমাদের জন্য যে কাজটা দেয়া আছে, একটা উদ্দীপক দেয়া আছে যে শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। হ্যাঁ, তো ডিসেম্বর মাস তো বুঝতেই পারছো, তখন কি হয়, শীত থাকে। তো সে কি করলো, শীত নিবারণের জন্য সে একই সাথে 2টি শার্ট পরলো, কিন্তু তাতেও তার শীত কমলো না। 2টা শার্ট পরেছে কিন্তু তার শীত কমে নেই। অথচ 3 মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। তো ডিসেম্বরের 3 মাস আগে কেমন ছিল পরিবেশ? এই হচ্ছে উদ্দীপক। এর উপরে ভিত্তি করে তোমাদের যে কাজ হচ্ছে কি, ক, স্লিপার কাকে বলে? নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন, ব্যাখ্যা করো। গ হচ্ছে শান্তর কি ধরনের কাপড় পরা উচিত ছিল, ব্যাখ্যা করো। আর ঘ হচ্ছে উদ্দীপকের আলোকে শান্তর ভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। এই হচ্ছে তোমাদের নির্ধারিত কাজটা। এটা করে নিয়ে আসতে হবে। অ্যাসাইনমেন্ট লেখার নিয়মকানুন তো ইতিমধ্যে জেনেই গেছো। তবে সবচেয়ে বড় জিনিস হচ্ছে খুব সুন্দর করে লিখতে হবে, ভালো করে লিখতে হবে। এবং এই যে ক, খ, গ, গ 4টা অংশ আছে, এই 4টা অংশের নির্ভুল এবং সঠিক উত্তর থাকতে হবে, উপযুক্ত তথ্য থাকতে হবে, নির্ভুল তথ্য যুক্তিসঙ্গত ব্যাখ্যা প্রদান করতে হবে। তথ্য দিতে হবে নির্ভুল, তবে যুক্তিসঙ্গত ব্যাখ্যা হতে হবে। আর কি, প্রশ্নের চাহিদা অনুযায়ী উত্তর প্রদানের সক্ষমতা তোমাদের থাকতে হবে। প্রশ্নে অনুধাবন ক্ষমতা, প্রশ্নটা কেমন করে অনুধাবন করতে পেরেছো কিনা সেটা দেখা হবে। বিষয়বস্তুর গভীরতা কেমন, আর অদ্বিতীয় জ্ঞানটা তুমি কি করে প্রয়োগ করতে পেরেছো কিনা সেটা দেখা হবে তোমার এই অ্যাসাইনমেন্টটাতে। তো আমরা শুরু করি আজকের ক্লাস। সবাই বই, খাতা, কলম নিয়ে পাঠে অংশগ্রহণ করো। বিজ্ঞান 6ষ্ঠ অধ্যায় পলিমার। তোমাদের জন্য যে পাঠটা দেওয়া আছে তার নাম হচ্ছে কি, পলিমার। 6ষ্ঠ অধ্যায় তোমাদের জন্য। দেখো, অধ্যায় 6ষ্ঠ, অধ্যায় 6ষ্ঠ। পাঠের নাম কি? পাঠের নাম হচ্ছে পলিমার। পাঠের নাম কি? পলিমার। পলিমার কি? সবাই একটু বইটা হাতে লাও দেখি। বইটা হাতে নিলে ভালো করে বুঝতে পারবে। এই জন্য আমাদেরকে পড়তে হয় বেশি, না পড়লে জানবো না। এই যে বিজ্ঞান বইটা অনেক সুন্দর করে অনেকগুলো বিষয় দেওয়া আছে, তোমরা না পড়লে জানবে কোথা থেকে। এই জন্য পড়তে হবে, ভালো করে পড়ো। অনেক অজানা বিষয় তোমাদের জানা হবে, নিজের ব্যক্তিগত জীবনেও এগুলো কাজে দেবে। আর পরীক্ষা তো এটা আবশ্যিক বিষয়, যেহেতু এটাতে তো পাস করতেই হবে। তো পলিমার, পলি এবং ম্যারোস নামক 2টা গ্রিক শব্দ। পলি আর কি, ম্যারোস। এই পলি এবং ম্যারোস নামক 2টা শব্দ দিয়ে পলিমার শব্দটি গঠিত হয়েছে। একটা পলি, এই যে দেখো পলিমার,
পলি একটা শব্দ, আর আরেকটা শব্দ হচ্ছে কি মেরস। পলি মানে কি? পলি মানে গুলো হচ্ছে অনেক। এই পলি কথাটা মানে কি? অনেকটি, অনেক। আর মেরস বলতে কি? অংশ, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ, অনেকগুলো ছোট অংশ একত্রে জোড়া দিয়ে যে একটা বড় জিনিস তৈরি হয় তার নাম হচ্ছে পলিমার। তোমরা শিকল দেখেছো তো? এই যে লোহার শিকল এরকম লাগানো থাকে, এরকম একটার পিছনে একটা, এই যে এরকম মনে করো, এক একটার সঙ্গে একটা, সবগুলো বিষয় একই, ঠিক আছে? শিকল এটা হচ্ছে একটা ক্ষুদ্র অংশ। হ্যাঁ, এটা এইরকম অনেকগুলো অংশ জোড়া দিয়ে 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 একটা বৃহৎ লম্বা একটা চেইন তৈরি হয়। তো বইটা একটু দেখো আবার, বইয়ে দেখলে একটু সহজে বুঝতে পারবে। তোমাদের বইয়ের মধ্যে দেখো স্পষ্ট করে লেখা আছে যে দুইটা গ্রিক শব্দ পলি ও ম্যারস থেকে। পলি শব্দের অর্থ হচ্ছে কি? অনেক বা ম্যানিয়া। ম্যারস শব্দের অর্থ হচ্ছে অংশ। তাহলে অনেকগুলো একই রকম ছোট অংশ জোড়া দিয়ে যে একটি বড় জিনিস পাওয়া যায় সেটি হচ্ছে পলিমার। তাহলে বোঝা গেল পলিমার কি? হ্যাঁ, যে অনেকগুলো ছোট অংশ একত্রে জোড়া দিয়ে যদি একটা বড় অংশ পাওয়া যায় তাহলে তার নাম হচ্ছে পলিমার। এখন আমরা পলিমার তো নাম শুনে আমাদের স্বাভাবিক আমাদের জীবনে, আমাদের প্রাত্যহিক জীবনে আমরা কি কি পলিমার ব্যবহার করছি দেখো, বইটা পড়লে দেখবা আরো চমকপ্রদ মজার জিনিস মনে হবে। দেখো, এই পলিমারের ছোট যে অংশটা, একবারে ছোট যে অংশটাকে বলা হয় একটা মনোমার। হ্যাঁ, আমরা মনোমারের আলোচনা একটু পড়ে যাই, তার আগে একটু বিস্তারিত দেখি। আগে পলিথিন ব্যাগ তো দেখেছো না? পলিথিন ব্যাগ সবাই ব্যবহার করি, তাই না? পলিথিন খুব সহজ, হালকা। আচ্ছা, তো এই যে দেখো, আমরা যে পলিথিনের ব্যাগ ব্যবহার করি তা হলো ইথিলিন নামের মনোমার থেকে তৈরি পলিমার। ইথিলিন নামক মনোমার, এই অনেকগুলো ইথিলিন একত্রে যুক্ত হয়ে পলিথিন তৈরি হয়। তার জন্য উচ্চ তাপ এবং চাপের প্রয়োজন হয়। এই যে আমরা পিভিসি পাইপ ব্যবহার করি, যেটা বলে পলিভিনাইল ক্লোরাইড। পলিভিনাইল ক্লোরাইড, ভিনাইল ক্লোরাইডের অনেকগুলো অংশ একত্রিত হয়ে পিভিসি পাইপ গঠন করে। তারপর আছে বৈদ্যুতিক সুইচ বোর্ড, এটাও একটা পলিমার। মেলামাইন, মেলামাইনের বাসন কুসন আমরা ব্যবহার করি না? হ্যাঁ, এগুলো হচ্ছে পলি। তো মেলামাইনের জন্য অবশ্য ব্যবহার করা হয় এই যে ফর্মালডিহাইড। মেলামাইন ও ফর্মালডিহাইড নামের দুটি মনোমার থেকে তৈরি হয়। এটা হচ্ছে মেলামাইন নামক রেজিন, যে থালা বাসন আমরা ব্যবহার করি, মেলামাইনের এগুলো। এখন এই যে মনোমার আমরা বললাম আর পলিমার বললাম, কি করে সেটা হয়, পলিমারকরণ প্রক্রিয়াটা আমরা একটু দেখি, তাহলে একটু ব্যাপকভাবে জানতে পারো। বের করে তোমরা বই, পৃষ্ঠা 132। সবাই বই বের করতে হবে, কিন্তু বই ছাড়া হবে না। এই জন্য পাঠে মন দিতে হবে, বইটা সামনে নিয়ে বসতে হবে। তোমরা যারা টেলিভিশনে দেখছো, যারা ওই অনলাইনে ক্লাস দেখছো, যখনই ক্লাসটাতে অংশগ্রহণ করো না কেন অবশ্যই বইটা সামনে রাখবে। এখন টেলিভিশনে যদি ক্লাস দেখতে থাকো তাহলে অবশ্যই বইটা সামনে নিয়ে টেলিভিশন সুইচ অন করে সামনে বসো। দেখো লেখা একটি মনোমার প্লাস একটি মনোমার। মনোমার কি? মনোমার তো বললাম যে ছোট অংশটা। হ্যাঁ, মনোসিলেবল, ডাইসিলেবল এগুলো পড়ছো না তোমরা? মনোমার কি? এটা ছোট্ট অংশ। তো এরকম করে এই মনোমার যখন অনেকগুলো মনোমার পর যুক্ত হয় তখনই সেটা হয় পলিমার। তাহলে আমরা একটা মনোমার প্লাস একটি মনোমার, আমরা যদি একটি দেখি মনোমার, দেখো মনোমার প্লাস আরেকটি মনোমার দেওয়া হলো। এখন অনেকগুলো হতে পারে, এটা তো আমি দুইটা দেখালাম। এই দুইটা মনোমার যুক্ত হলে কি হবে, এটা তার আকারটা কি হবে, এখানে কিন্তু দেখো ওটা মনোমার এই যে চেইন আঁকছিলাম এই চেইনটার মতো গঠন করবে। এটা হবে মনোমার আর একটা মনোমার, অর্থাৎ মনোমারের সঙ্গে মনোমার এরকম করে যুক্ত হতে থাকবে একটার পর একটা। এগুলো তোমাদেরকে এখন যদি কোনো পলিমার
প্রক্রিয়াকরণ প্লান্টে নিয়ে যাওয়া যায়, তাহলে তোমরা সেটা ভালো দেখতে পাবে। তো মনোমার প্লাস মনোমার, মনোমার মনোমার, এভাবে যদি আমরা n সংখ্যক মনোমার ব্যবহার করি, বইয়ের মধ্যে দেখা দেওয়া হয়েছে, দেখো n সংখ্যক মনোমার যদি আমরা ব্যবহার করি, অর্থাৎ এখানে তো মাত্র দুটা দিয়ে দেখালাম, এখন মনে করো n সংখ্যক মনোমার দেওয়া আছে, তাহলে n সংখ্যক মনোমার নিলে কি হবে, n সংখ্যক মনোমার থেকে এটা ওইরকম হবে মনোমার, এখানে একটা n, অর্থাৎ একটার পর একটা মনোমার যুক্ত হতে হবে। এখানে একটা ছোট্ট মনোমার, এটার সঙ্গে আরেকটা, আরেকটার সঙ্গে আরেকটা, এটার সঙ্গে আরেকটা, এরকম করে করে যেতে থাকবে। এরকমই হবে তার গঠনটা, ঠিক আছে? একটার পর একটা সে যুক্ত হতেই থাকবে n সংখ্যক, মানে অনেকগুলো সংখ্যায়। আমরা যে পলিথিন ব্যবহার করি বাজারে, তো পলিথিন ব্যাগ এটা খুব সহজলভ্য, যদিও এটা পরিবেশের অনেকখানি ক্ষতি করে, এটা পচে না সহজে, নালা ড্রেন এগুলো বন্ধ করে দেয়, কিন্তু এটা অন্যান্য কাজে ব্যবহৃত হয়, শুধু যে আমরা ব্যাগ হিসেবে ব্যবহার করি তাই না, আরও অনেক কাজেও সেটা ব্যবহৃত হয়। এখন এই পলিথিনটা কি করে তৈরি হয়, সবাই একটু বই ফলো করো, বইটা দেখতে হবে বারবার, কিন্তু আমি বই দেখার কথা বলছি, এই জন্য বইয়ের দিকে তাকাও। দেখো লেখা আছে এখানে ইথিলিন অ্যান্ড ইথিলিন, এই যে ইথিলিন গ্যাসকে যদি আমরা 1000 থেকে 1200 বায়ুমণ্ডলীয় চাপে, আর কি হবে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে পলিথিন পাওয়া যাবে। তবে এক্ষেত্রে পরিমাপকরণ দ্রুত করার জন্য প্রভাবক হিসেবে অক্সিজেন গ্যাস ব্যবহার করা হয়। অ্যান ইথিলিন কি করতে হবে, অ্যান ইথিলিন n সংখ্যক ইথিলিন ব্যবহার করা হয়। n সংখ্যক ইথিলিন থেকে কি করতে হবে, উচ্চ তাপ এবং চাপ, উচ্চ তাপ আর কি হবে চাপ লাগবে, উচ্চ তাপ ও চাপ দিতে হবে। আর প্রভাবক হিসেবে কি ব্যবহার করা হবে, অক্সিজেন, অক্সিজেনটা হচ্ছে প্রভাবক। তাহলে এখান থেকে কি তৈরি হবে, এই n সংখ্যক ইথিলিনকে যদি উচ্চ তাপ ও চাপে অক্সিজেনের প্রভাবে একদিকে পাস করা যায়, তাহলে কি তৈরি হবে, সেখান থেকে পলিথিন তৈরি হবে, পলিথিন থেকে। তাহলে পলিথিন তৈরি বিষয়টা আমরা বুঝলাম, যে পলিথিনটা কি করে তৈরি হয়, অর্থাৎ n সংখ্যক ইথিলিনকে যদি উচ্চ তাপ এবং চাপে অক্সিজেন প্রভাবকের সাহায্যে পাস করা যায়, তাহলে সেটাকে কি পাওয়া যাবে, সেখান থেকে পলিথিন পাওয়া যাবে। এখন ইথিলিন কি, তোমাদের বইয়ে এখানে মধ্যে দেখো সংকেতটা দেওয়া আছে, ইথিলিন, এই যে ভালো করে লেখা আছে, সবাই বই দেখতে বলছে আমি বারবার, তা বই পড়লে বইটা যদি আমরা দেখি না, সবগুলো জিনিস মনে থাকবে। CH2 দ্বিবন্ধন CH2, n সংখ্যক CH2 দ্বিবন্ধন CH2, এটা হচ্ছে ইথিলিন। এখন এই ইথিলিনকে n সংখ্যক ইথিলিনকে যদি অক্সিজেনের সাহায্যে, অর্থাৎ অক্সিজেনটাকে প্রভাব হিসেবে ব্যবহার করে উচ্চ তাপ এবং চাপে সংকুচিত করা যায়, সংকুচিত করলে সেখান থেকে কি তৈরি হবে, পলিথিন তৈরি হবে। কিরকম হবে সেখানে দেখো, উচ্চ তাপ এবং চাপ দিলে পরে এখান থেকে কি বেরোবে, ওই যে উচ্চ তাপ এবং চাপ তো এখানে লাগবেই, আবার লিখে দিই আমি এখানে উচ্চ তাপ ও চাপ, আর অক্সিজেনটা হচ্ছে এখানে প্রভাবক। তাহলে কি তৈরি হবে, ওই যে দ্বিবন্ধন আছে না, এখানে কার্বন কার্বন, এটাকে দ্বিবন্ধন, এই একটা বন্ধন ভেঙে গিয়ে পরে অবস্থাটা কি দাঁড়াবে, এরকম করে হবে
CH, তোমাদের বইয়ের মধ্যে দেখো খুব ভালো করে লেখা আছে CH টু আরো এরকম করে যে দেবো। এই দিকটাও কিন্তু একটা বন্ধন রইল, এই দিকেও একটা বন্ধন রইল। তাহলে এখানের মধ্যে আরেকটা CH2 যুক্ত হতে পারবে, এর সঙ্গে এরকম করে যুগে ওই CH2 সঙ্গে আরেকটা CH2 যোগ হবে। বইয়ে কিন্তু স্পষ্ট লেখা আছে, সবাই দেখো ভালো করে। এবং এটা কি হবে, n সংখ্যক হবে, n সংখ্যক মানে অনেকগুলো। তা আমরা বুঝলাম যে পলিথিন যেভাবে তৈরি হয় n সংখ্যক, এই যে ইথিলিনকে উচ্চ তাপ এবং চাপে অক্সিজেন প্রভাবক ব্যবহার করে যদি সংকুচিত করা যায় তাহলে সেখান থেকে পাওয়া যাবে পলিথিন। এটা তার হচ্ছে রাসায়নিক সংকেতটা দেখা দেওয়া হলো। এই পলিথিনগুলো আমাদের দৈনন্দিন জীবনে এখন অনেকগুলো কাজ আমরা ব্যবহার করি, তবে অবশ্যই আমাদেরকে পরিবেশ সচেতন হতে হবে। আমরা যেখানে সেখানে পলিথিন ফেলবো না, কারণ পলিথিন যেখানে সেখানে ফেললে পরে হয় কি, ড্রেনেজ সিস্টেমটা ব্যাহত হয় সবচেয়ে বেশি। জমিতে পড়লে জমির উর্বরতা শক্তিটা নষ্ট হয়, তাই না? অতএব আমরা যে কোনো জায়গায় ফেলবো না, নির্দিষ্ট স্থানে অথবা প্রক্রিয়াজাতকরণ যারা এগুলো কিনে নিয়ে যায়, আমরা এদেরকে এক জায়গায় জমা করে রাখবো এবং এদেরকে রিসাইকেল বিনে সংগ্রহ করার জন্য যে লোকগুলো থাকে আমরা তাদের কাছে এগুলো দিয়ে দিতে পারি, বিক্রি করা যায়। পলিথিন কেজি ধরে বিক্রি হয়, এদেরকে অনেকগুলো পলিথিন একত্রে জমা করে এদেরকে বিক্রি করে দেওয়া যায়। তাহলে আর যে কোনো জায়গায় আমরা ফেললাম না, আমাদের নিজের বাড়ির আশপাশও নষ্ট হলো না, পরিবেশের দূষণটা আমরা একটু কমিয়ে রাখতে পারলাম। এ তো গেল পলিথিনের কথা, এটা একটা পরিমাণ। কিন্তু এবার আসো আসল জিনিস, আমাদের বস্ত্র, আমাদের যে 5টা মৌলিক চাহিদা আছে না, অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, এবার অন্যের পরেই বস্ত্র, খাবারের পরেই আমাদের কি হয়, লজ্জা নেবারের জন্য আমাদের বস্ত্রের দরকার। এই যে আমি শার্টটা পরে আছি, প্যান্টটা পরে আছি, তোমরা সবাই স্কুলে শার্ট, প্যান্ট বা জামা এগুলো যে পরে আসো, এগুলো কিন্তু পলিমার। এখন এগুলো কি করে হয়, কিরকম করে আমরা এদেরকে পলিমার করি? এগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশ। শার্টটা তো এমনি এমনি তৈরি হয়নি, কিসের থেকে তৈরি হয়েছে? সুতা থেকে। তাহলে প্রথমে বস্ত্রের যে মূল যে জিনিসটা লাগে, সুতা। এখন সুতা কিসের থেকে তৈরি হয়? সবাই বইটা একটু বের করো, বের করে একটু দেখো। বইয়ের মধ্যে কিন্তু এই যে বইয়ের 6.2 লেখা আছে, দেখো। আচ্ছা, সুতা কিসের থেকে পাই? তন্তুর থেকে পাই আমরা। সুতাটা পাওয়া যায় তন্তুর থেকে। এই যে তন্তু, এই তন্তু দিয়েই কিন্তু সুতা তৈরি হয়। তন্তু হচ্ছে ক্ষুদ্র আঁশ বিশেষ। তাহলে একটা ক্ষুদ্র আঁশ দিয়ে তো আর এই শার্ট কাপড়টা তৈরি হচ্ছে না। এরকম ক্ষুদ্র আঁশ তো আর এরকম শার্ট তো আর গাছে ধরবে না, কিন্তু তুলাটা তো আমরা পাই। তুলা দেখছো, হাত দিয়ে যদি এরকম করে আমরা টানি, ক্ষুদ্র ক্ষুদ্র অংশ বেরিয়ে যাবে, তাই না? এক একটা তন্তু, এই অনেকগুলো তন্তু একত্রিত করে কিন্তু সুতা তৈরি হয়, আর এই সুতা দিয়ে বস্ত্র তৈরি হয়। তাহলে এই যে তন্তু যে ছোট অংশটা, সেটা একটা মনোমার, আর অনেকগুলো মনোমার একত্রে যুক্ত হয়ে সেটা পলিমারে পরিণত হয়। এবার আবার একটু বইটা একটু দেখো তোমরা। আমরা যে তন্তু বা সুতা দিয়ে যে সকল কাপড় চোপড় তৈরি হয়, এগুলো অনেকগুলো বিভাগ আছে, এগুলো সম্পর্কে আমাদেরকে একটু জেনে নিতে হবে, তাহলে আমাদের নির্ধারিত কাজটা করতে একটু সুবিধা হবে। দেখো, এই আমরা বস্ত্র দিয়ে সুন্দর কি বলছে এখানে, যে আমাদেরকে শীতের হাত থেকে বস্ত্র রক্ষা করে, তারপর আমরা বস্ত্র দিয়ে সুন্দর পোশাক তৈরি করি। বস্ত্র বা কাপড় চোপড় আধুনিক সভ্যতার একটি গুরুত্বপূর্ণ অংশ। তাহলে এখন এই যে অতি প্রয়োজনীয় যে বস্ত্র, সেটা তৈরি হলো কি দিয়ে? সুতা দিয়ে। সুতাটা কি করে তৈরি হয়? তন্তু দিয়ে। এখন এই তন্তুগুলোর আবার প্রকারভেদ রয়েছে, সবটা কাপড় কিন্তু এক না।
সুতি কাপড় আছে, লিনেন কাপড় আছে। তোমরা বইয়ের মধ্যে একটু দেখো, খুঁজে পাবে এখানের মধ্যে। তন্তু দিয়ে সুতা আর কাপড় ছাড়াও কার্পেট, ফিল্টার, তড়িৎ নিরোধক দ্রব্য ইত্যাদি বিভিন্ন রকম পদার্থ তৈরি হয়। তাহলে এই যে আমাদের অতি প্রয়োজনীয় তন্তু, এটা উৎস অনুযায়ী হচ্ছে দুই রকম। এটা বলছে কি উৎস অনুযায়ী দুই রকম। কিরকম করে? একটা প্রাকৃতিক আর একটা হচ্ছে কৃত্রিম। আমরা যদি একে একটু বিভাজন করি, তন্তুর প্রকারভেদটা যদি আমরা একটু দেখি, তাহলে একটু দেখো সবাই বইয়ে। তন্তুকে প্রধানভাবে দুটো ভাগে ভাগ করা যায়, তাই না? দুইটা। একটা কি? একটা হচ্ছে প্রাকৃতিক তন্তু। প্রাকৃতিক। তো প্রাকৃতিক তন্তুটা কিরকম? প্রাকৃতিক একটু ভালো করে মুছে দিয়ে দেখিয়ে দিই। প্রাকৃতিক তন্তু। আর আরেকটা হচ্ছে কি? কৃত্রিম তন্তু। দেখো, কৃত্রিম তন্তু। প্রাকৃতিক তন্তু বলতে এটা আমরা প্রকৃতির থেকে পাই। প্রকৃতি থেকে কি পাই? উদ্ভিদ থেকে পাই। তোলার জন্যে তোলার গাছ আছে, পাট আছে, আমরা পাট পাই না? হ্যাঁ, পাটের তন্তু আছে, তোলার থেকে তো আমরা পাই। তারপর পশম আছে, যে উল। তারপর রেশম আছে, রেশম পোকার থেকে পাওয়া যায়। আর পশম বাউল পাওয়া যায় ভেড়ার তো অনেকগুলো লোম হয়। এই লোমগুলো ব্যবহার করে কম্বল, শীতের কাপড়, জ্যাকেট, সোয়েটার ইত্যাদি ইত্যাদি তৈরি হয়। এগুলো কি তাহলে? প্রাকৃতিক। তাহলে আমরা প্রাকৃতিকের মধ্যে কয়েকটা নাম লিখে নিতে পারি। এই যে দেখো, তোমাদের বইয়ের মধ্যে কিন্তু দেওয়া আছে তুলা, পাট, লিনেন। এই প্রাকৃতিকের মধ্যে কি কি পাওয়া যাবে? তুলা, পাট, ঠিক আছে, লিনেন, এগুলো অনেক হলো। হ্যাঁ, লিনেন। দেখো কি কি দেখলাম এখানের মধ্যে। আমরা পেলাম লিনেন, পেলাম পাট, পেলাম আর রেশম, পশম, উল ইত্যাদি। এগুলোর মধ্যে আছে রেশম, পশম। আচ্ছা, আটা থাকতে পারে। কৃত্রিম। কৃত্রিম কি? এগুলো মানুষ নিজেরা তৈরি করে। নিজেরা যেগুলো তৈরি করে প্রাকৃতিক বা অর্থাৎ প্রকৃতিতে না পেয়ে, এটার মধ্যে কিন্তু দুটা ভাগ, একটা উদ্ভিজ আর একটা হচ্ছে প্রাণীজ। এই যে তুলা, পাট, লিনেন এগুলো কিন্তু উদ্ভিদ থেকে পাওয়া যায়। রেশম, পশমটা পাওয়া যায় কিসের থেকে? প্রাণীর থেকে পাওয়া যায়। কৃত্রিমটাকে ভাগ করা দুই ভাগে। এই যে কৃত্রিম, এটার আবার ভাগ দুইটা। কৃত্রিমের দুটা ভাগ কি একটু দেখো। একটা হচ্ছে সেলুলোজিক, একটা হচ্ছে নন সেলুলোজিক। আমরা একটা যদি লিখি, এটা হচ্ছে সেলুলোজিক তন্তু। দেখো, এটা সেলুলোজিক। এই যে তোমাদের বইটা বের করো, বইয়েগুলো দেখো, দেখো লেখা আছে কিন্তু। এই যে সেলুলোজিক তন্তু, আর একটা হচ্ছে নন সেলুলোজিক। একটা সেলুলোজিক তন্তু, একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। সেলুলোজিক আর একটা হচ্ছে কি? নন সেলুলোজিক। নন সেলুলোজিক। একটা সেলুলোজিক তন্তু, একটা হচ্ছে নন সেলুলোজিক তন্তু। এখন সেলুলোজিক তন্তু কোনগুলো আর নন সেলুলোজিক তন্তু কোনগুলো? সেলুলোজ হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীদের যে কোষ আছে না, কোষের যে আবরণগুলো, এই কোষের আবরণগুলো তৈরি করে সেলুলোজ দিয়ে। তোমাদের বইটা দেখো, দেখাও। তোমরা জানো যে সেলুলোজ হলো এক ধরনের সূক্ষ্ম আঁশযুক্ত পদার্থ, যা দিয়ে উদ্ভিদ এবং প্রাণী কোষ তৈরি হয়। উদ্ভিদ এবং প্রাণী সেলুলোজ দিয়ে। তাহলে এই সেলুলোজ দিয়ে যে সকল তন্তু গঠিত, এরা হচ্ছে সেলুলোজিক। এদের উদাহরণ কি? বইয়ে দেওয়া আছে, দেখো, সেলুলোজিক তন্তু। আর যেগুলো, যেমন এখানের মধ্যে উদাহরণ দেওয়া আছে, রেওন, অ্যাসিটেট রেওন, তারপরে ভিসকুস রেওন, কিউপ্রা, অ্যামোনিয়াম রেওন। হ্যাঁ, এগুলোর সেলুলোজকে নানাভাবে প্রক্রিয়াজাত করে তৈরি করা হয়। তাহলে কি বললাম আমরা? সেলুলোজিক হচ্ছে রেওন,
আমরা এক দুটার নাম এখানেই দেখি। একটা হচ্ছে রেওয়ান, ভিসকোস ইত্যাদি। নন সেলুলোজিক অর্থাৎ এটা সেলুলোজ ছাড়া অন্যান্য কিছু রাসায়নিক পদার্থ মিশিয়ে তৈরি করে। বইয়ে ভালো করে দেওয়া আছে, কিন্তু পৃষ্ঠা দেখো 133-এর মধ্যে। অর্থাৎ যেসব কৃত্রিম তন্তু সেলুলোজ থেকে তৈরি না করে অন্য পদার্থের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে তৈরি করা হয়, তারাই হলো নন সেলুলোজিক তন্তু। তাহলে এমন দুই একটার উদাহরণ এখানের মধ্যে দেখে দেওয়া আছে তোমাদের। নাইলন, পলিয়েস্টার, এটার মধ্যে কি রয়েছে? নাইলন, নাইলন, পলিয়েস্টার, এগুলো হচ্ছে নন সেলুলোজিক তন্তু, কারণ এগুলোর মধ্যে সেলুলোজ থাকে না, অন্যান্য রাসায়নিক উপাদান দিয়ে এগুলো তৈরি করা হয়। তাহলে আমরা পলিমারের মধ্যে প্রথমত পলিমার কি জানলাম। এখন তন্তু, যে তন্তু দিয়ে সুতা তৈরি হয়, সুতা দিয়ে বস্ত্র তৈরি হয়। তন্তুর প্রকারভেদগুলো দেখলাম, প্রাকৃতিক এবং কৃত্রিম। প্রাকৃতিকের মধ্যে দুইটা, একটা উদ্ভিজ্জ, একটা প্রাণীজ। আর কৃত্রিমের মধ্যে রয়েছে দেখো দুটা ভাগ, একটা সেলুলোজিক, একটা হচ্ছে নন সেলুলোজিক, যেমন ডেক্টন ইত্যাদি। আর নাইলন, এগুলো হচ্ছে নন সেলুলোজিক। এবার এই তন্তুগুলোর বৈশিষ্ট্য, আমরা এত বিস্তারিত বৈশিষ্ট্য জানবো না, তবে দুই একটা বৈশিষ্ট্য তো আমরা অবশ্যই জেনে নেব। তোমরা বইয়ের দিকে তাকাও, তাকে অংশটা একটু পড়ো, পড়তে হবে। দেখো লেখা আছে এখানে তন্তুর বৈশিষ্ট্য এবং ব্যবহার। তন্তুর বৈশিষ্ট্য যদি আমরা না জানি তাহলে এটাকে ব্যবহার করব কি করে? মনে করো এই তো এখন আস্তে আস্তে করে শীত পড়া শুরু হয়ে যাবে, নভেম্বর মাস না, এই নভেম্বর ডিসেম্বর থেকে কিন্তু শীত শুরু হয়ে যায়। এখন এই যে মনে করো শীত বেশি পড়লো, তখন কেউ যদি একটা মাত্র শার্ট গায়ে দিয়ে বের হয় বা একটা সুতি কাপড় নিয়ে বের হয়, তাহলে তার কি ভালো লাগবে? অবশ্যই তাকে ভালো লাগবে না, সে শীত অনুভূত করবে বেশি। তাইলে তন্তুর বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু আমরা শীত গ্রীষ্মে আমরা কাপড় চোপড় পরি। আবার যখন প্রচণ্ড গরম পড়ে, তোমরা তো ক্লাসে অনেক সময় কারেন্ট চলে গেলে পরে যখন ফ্যান চালানো যায় না, তখন সবাই তো অস্থির হয়ে পড়ে, গরম লাগছে। তখন কি কেউ সোয়েটার, চাদর এগুলো গায়ে দিয়ে বসে থাকতে পারবে? কিন্তু ওটাও তো কাপড়, তাই না? সোয়েটার যেরকম একটা বস্ত্র, সুতি শার্ট একটা বস্ত্র। তাহলে কেন ওইটা পরে থাকা যাচ্ছে না? কারণ এই সুতার বৈশিষ্ট্যটা ভিন্ন। এই কারণে সুতার ভিন্ন বৈশিষ্ট্যের কারণে দেখো আমাদের পরিবেশের সঙ্গে সঙ্গে, আবহাওয়ার সঙ্গে সঙ্গে আমাদেরকে এগুলোর ব্যবহারও অন্যরকম করে নিতে হয়। এবার আমরা এরকমই কয়েকটা বৈশিষ্ট্য একটু জানবো। সবগুলো বৈশিষ্ট্য একটা ক্লাসে তোমাদের জন্য আলোচনা করা সম্ভব নয়, আমরা কয়েকটা একটু জানবো। তুলা, প্রথমত আমরা একটু তুলার কোথায় যাই। তুলা, শিমুল তুলা তো সবাই দেখছে নিশ্চয়ই, কার পাশ তুলা না দেখেও। তো তুলা গরমের দিনে আমরা সুতির পোশাক পরতে স্বাচ্ছন্দ্য বোধ করি। কেন? কারণ সুতির তাপ পরিবহন ও পরিচালন ক্ষমতা বেশি। সুতি বলতে তাপ পরিবহন করে, অর্থাৎ গরমের দিনে শরীরে যে তাপটা উৎপন্ন, এই তাপটা প্রকৃতিতে বের করে দিতে পারে। পরিচালন মানে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাও। তুলার আঁশ থেকেই এটা তৈরি হয়। এটা উদ্ভিজ্জ তন্তু, যেহেতু এটা উদ্ভিদ থেকে আমরা পাই, এবং পরতে খুব আরামদায়ক, তাই না? এটার ভিতরে একটু লুমেন থাকে, ছোট যে আঁশটা, ওটা রোদে শুকিয়ে আস্তে আস্তে করে একটু চ্যাপ্টা হয়ে যায়। তারপর অনেকগুলো ওই তন্তু, অর্থাৎ তুলার যে ক্ষুদ্র অংশ, এদেরকে একত্রে পাক দিয়ে কি তৈরি করা হয়? সুতা। অনেকগুলো একত্রে পাক দিলে লম্বা হয় আস্তে আস্তে, এবং একটার সঙ্গে একটা গায়ে গায়ে লেগে যায়। এটা গেল তুলার কথা। তুলার পরে দেখো তোমাদের মনে আছে কি? রেশম আছে। তুলা, একটা হচ্ছে রেশম। রেশম কি? রেশম মদ, একটা পোকা, গুটি পোকা। এটা সাধারণত তুঁত গাছের পাতা খায়, এদের লার্ভাকে পালন করা হয়, এবং তার থেকে সুতা তৈরি, কোকুন তৈরি করে, ছোটো ছোটো গুটি তৈরি করে। এই রেশম মদ বা রেশম যে পোকাটা না,
এটা এরকম করে একটা গুটি তৈরি করে নিজের চারদিকে, এটার ভিতরে রেশম পোকাটা থাকে, যে পোকার যে মঠটা না এরকম করে থাকে এই পোকাটা। এই পোকা তার দেহের চারদিকে ওই রকম করে সুতার আবরণ দিয়ে নিজে এটার ভিতরে ঢুকে পড়ে। হ্যাঁ, এটাকে বলা হয় কোকন। অনেক লম্বা হয়। এই অনেকগুলো কোকনকে কি করা হয়, কোকনকে গাছ থেকে কালেকশন করে এদেরকে সিদ্ধ করা হয় গরম জলে। গরম জলে সিদ্ধ হওয়ার পরে যে আঠালো অংশটা আছে, আঠালো অংশটা চলে যায়, পরে এখান থেকে এই তন্তুটা আলাদা হয়, এই সুতাটা আলাদা। এই সুতাটা এখান থেকে নিয়ে পরে একটা রিলের মধ্যে জড়ায় নেওয়া হয়। মনে করি একটা রিল, এই রিলের মধ্যে এটা এরকম করে জড়ায় নেওয়া হলো। এই কোকনের যে সুতাটা, এটা রেশম অত্যন্ত উন্নত মানের রেশম আছে। এটা চকচকে হয় বেশি, তাই না, সুন্দর হয়, রঙও হয় ভালো। রেশমের পোশাক পশম, রেশমের পরে দেখো লেখা আছে এখানে পশম। পশম আরেকটা। এখন পশম কোথার থেকে পাই আমরা? পশম বাউল মেষ বা ভেড়া, মেষের গায়ে প্রচুর লোম হয়। এগুলি জীবিত অবস্থায় কেটে নেওয়া যায়, যেটাকে ফ্লেশিওর বলে। অর্থাৎ তার একটা মেশিন আছে, মেশিন দিয়ে কেটে এই মেষের গায়ের যে আঁশগুলো না, এদেরকে এক জায়গায় জমা করা হয় অনেকগুলো। এগুলো তো ছোটো ছোটো অংশই। এই ছোটো ছোটো পশমটাকে এক জায়গায় জমা করে তারপরে এখান থেকে এগুলোকে কার্ডিং আছে, ব্ল্যান্ডিং আছে, বেশ কয়েকটা প্রসেস তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে। কিন্তু অনেকগুলো প্রসেস, বই বের করো, বই ছাড়া হবে না বাবা, বলছি বই বের করো, বের করে একটু দেখো। তন্তু সংগ্রহ করার পরে কী করে ব্লেন্ডিং করতে হয়, মিক্সিং করতে হয়, কার্ডিং করতে হয়, কম্বিং করতে হয়। ব্ল্যান্ড করা তো বুঝ করতে আগে দেখে করতে হবে। তারপর একটার পর একটা যুগ হবে, কি করে করবে এই জন্য বিস্তারিত প্রসেসটাকে তোমরা বাসায় পড়ে নিতে হবে আগে। আমরা এক ক্লাসে এত ডিটেলস আলোচনা এখানে মধ্যে করবো না। তারপর পরবর্তী প্রসেস যেটা, এই যে কার্ডিং এবং কম্বিং তো বলছো আশ্রান, অনেকগুলো কার্ডিং জড়ানো থাকে, জড়ানো পাক দেওয়া অবস্থায় তো আর একটা কাপড় হবে না, ওগুলোকে আগে এই জন্য কম্বিং করতে হবে আলাদা আলাদা করে। একটা আস্তরণের মতো দেখায়, যখন কম্বিং করা হয় তখন তার একটা আস্তরণের মতো আস্তরণের মতো তৈরি হলে তখন তাদেরকে বলা হয় স্লেভার। যখন একটা আস্তরণ তৈরি হয় না, অর্থাৎ অনেকগুলো কার্ডিং এবং কম্বিং করলে পরে কি হবে, আমরা যেমন চুল আশ্রয়, চুলগুলো আশ্রয় না, মানে এলোমেলো চুলটাকে আশ্রান, ওইটার নামই হচ্ছে কম্বিং। তো কম্বিং করলে এই ক্ষুদ্র ক্ষুদ্র আঁশগুলো একটা মসৃণ তলের মধ্যে একত্রে থাকবে, একটা আস্তরণের মতো দেখা যাবে। এই আস্তরণটাকে বলা হয় স্লিভার। এই পশমের বৈশিষ্ট্যটা কি? পশমের বৈশিষ্ট্যটা হচ্ছে, পশমের যে উল দিয়ে যে আমরা কাপড় তৈরি করি তার ভিতরে ফাঁক থেকে যায়, অর্থাৎ দুইটা পশমের মানে একটা ছোট ফাঁক থাকবে। এই ছোট ছোট ফাঁকগুলোর মধ্যে বাতাস থাকে, তাই না? এবং বাতাস কিন্তু আবার তাপ পরিবহন করে না। বাতাস তাপ পরিবহন না করার কারণে কি হয়, এগুলো যেহেতু এগুলো তাপ পরিবাহী, এই পশমটা বাতাসটা ধরে রেখে ফাঁকগুলোর মধ্যে, এই জন্য দেহের যে তাপটা দেহের মধ্যে আটকে থাকে। এই জন্য আমরা শীতের দিনে এই পশমের কাপড় পরি, উলের কাপড় পরি, যাতে শরীর থেকে তাপটা বাইরে বের হয়ে না যায়। তো এইভাবেই কিন্তু তন্তুর বৈশিষ্ট্য অনুযায়ী কিন্তু পোশাক তৈরি হয়, এবং ঋতুভেদে আমরা বিভিন্ন রকমের পোশাক ব্যবহার করি, যে তন্তুর যেরকম বৈশিষ্ট্য এবং সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমাদের দেহের সঙ্গে সেটা যতটুকু সুইট করে, অর্থাৎ আমরা আরামবোধ করি, সেভাবে করেই কিন্তু আমরা এই তন্তু থেকে উৎপাদিত বস্ত্রসমূহ ব্যবহার করি। তো আর বিশেষ এখানে যে কিছু আছে দেখো, কৃত্রিম তন্তু থেকে তৈরি হয়, কৃত্রিম যেগুলো আছে নাইলন, আমরা নাইলনের মোজা ব্যবহার করি, তাই না? এটাও কিন্তু একটা তন্তু। তো এইরকম করে তোমরা ভালো করে পুরো অধ্যায়টাকে পড়ে নিতে হবে। যে যত ভালো করে বইটা পড়বে
অ্যাসাইনমেন্টটা সে তত ভালো করে লিখতে পারবে। তাহলে আজকে আমাদের পাঠ এই পর্যন্তই। সবাই সুন্দর করে পাঠটা পড়ে তোমাদের অ্যাসাইনমেন্ট তৈরি করবে, যেমন তোমাদের প্রস্তুতকৃত অ্যাসাইনমেন্টের মধ্যে যে প্রশ্নগুলো দেওয়া আছে, প্রশ্নের সবগুলো উত্তর যেন সুন্দর করে লেখা থাকে, যেন স্যার পরে বুঝতে পারেন যে না, সে পুরো অধ্যায়টাকে ভালো করে পড়ে নির্ভুল একটা উত্তর দিয়েছে। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ সবাইকে।